একজন সাধারণ টিকিট মাস্টার খেয়াল করে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ২৭ টাকা ৫০ পয়সা কেটে নেওয়া হয়েছে। এরপর সে অনেকগুলো ব্যাংক অ্যাকাউন্ট কালেক্ট করে দেখতে পায় সব অ্যাকাউন্ট থেকেই টাকা কাটা হয়েছে। সে হিসাব নিকাশ করে জানতে পারে ব্যাংকটি প্রায় ২,০০০ কোটি টাকা স্ক্যাম করেছে। টিকিট মাস্টারটি ব্যাংকের বিরুদ্ধে কমপ্লেন করে, এর ফলে তাকে চাকরি থেকেও সাসপেন্ড করা হয়। কিন্তু এরপরও সে এই মিশন থেকে সরে যায় না। শেষমেশ তার অক্লান্ত পরিশ্রমে ব্যাংক স্ক্যামটি সবার সামনে আসে। আজকের ভিডিওতে জানাবো একজন সাধারণ টিকিট মাস্টারের ব্যাংক স্ক্যাম ধরার মাস্টার প্ল্যান। যাদের ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে তারা অবশ্যই গল্পটি শেষ পর্যন্ত দেখবেন। হতেও পারে কোনো ব্যাংক আপনার আমার সাথে এ ধরনের স্ক্যাম করছে। তো চলুন শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা রাধে নামের এক টিকিট মাস্টারকে দেখতে পাই। রাধে অনেকগুলো কমলা নিয়ে ট্রেনে ওঠার চেষ্টা করছে, আর তার পিছে এক বয়স্ক মহিলা দৌড়াচ্ছে। সে কমলাগুলো নিয়ে অনেক কষ্টে ট্রেনে ওঠে। রাতে ট্রেনে উঠেই সবাইকে একটু একটু করে কমলা দিতে শুরু করে। তবে পুনম নামের এক মেয়ে তার কমলা তো নেয়ই না, বরং তাকে বলে আমি চুরি করা জিনিস খাই না। এটা শুনে এক লোক রাধেকে বলে আমি এসব ভিডিও করেছি আর নেটে আপলোড করে দেব। তখন রাধে বলে আপনারা যা ভাবছেন তেমনটা নয়। স্টেশনে যখন ট্রেন থামে আমি ভাবলাম কয়েকটা কমলা কিনে নেই। ২০ টাকা দিয়ে আমি 2টো কমলা কিনি আর দোকানদারকে ১০০ টাকার নোট দেই। দোকানদার টাকা ভাঙাতে পাশের দোকানে যায়। ঠিক সেই সময় ট্রেনটি ছেড়ে দেয়। এজন্য আরও 8টি কমলা নিয়ে আমি ট্রেনে উঠি হিসাব বরাবর। রাধের কথা শুনে সবাই অনেক খুশি হয়। এরপর রাধে সবার টিকিট চেক করতে শুরু করে। রাধে পেশার টিকিট মাস্টার বা টিটি। সে মূলত অ্যাকাউন্টিং নিয়ে পড়াশোনা করেছে। তার বাবা চাইতো সে চার্টার্ড অ্যাকাউন্টিং নিয়ে পড়াশোনা করবে, কিন্তু বাবা মারা যাওয়ার পর সে বাবার জায়গায় টিটি হিসাবে কাজ করছে। রেলের হিসাব উল্টাপাল্টা হতে পারে, কিন্তু রাধের হিসাব ভুল হওয়া অসম্ভব, কারণ সে 1 পয়সার হিসাবেও ছাড় দেয় না। টিকিট চেকিংয়ের পাশাপাশি রাধে রেল স্টেশনের পাশে ছেলে মেয়েদের অ্যাকাউন্টিং শেখায়। কয়েক বছর আগেই রাধার বউ মারা গিয়েছে। ছেলে মানু ছাড়া তার আপনজন বলতে আর কেউ নেই। অফিস ছুটির পর সে সবসময় মানুকে নিয়ে ব্যস্ত থাকে। অন্যদিকে আমরা ডু ব্যাংকের ওনার মেহতাকে দেখতে পাই। সে অনেকগুলো টাকা নিয়ে ব্যাংকের স্টোর অফিসে এসেছে। মূলত ব্যাংকের সব মালামাল এখানে স্টোর করে রাখা হয়। এই অফিসে মেহতার একটি গোপন লকার রয়েছে। মেহতা এখানে কয়েক হাজার কোটি টাকা লুকিয়ে রেখেছে। একটু পরেই আমরা এই টাকার সোর্স জানতে পারবো। অন্যদিকে রাধে তার ব্যাংক অ্যাকাউন্ট চেক করছিল। রাধে দেখতে পায় অ্যাকাউন্ট থেকে ২৭ টাকা ৫০ পয়সা কাটা হয়েছে। পরদিন সকালে রাধে মানুকে নিয়ে ডু ব্যাংকে আসে। ব্যাংকে প্রবেশ করতেই শ্যাম নামের এক লোক এসে রাধেকে একটি ক্রেডিট কার্ড নিতে বলে। শ্যাম অনেক জোরাজোরি করলেও রাধে ক্রেডিট কার্ড নিতে রাজি হয় না। একটু পর রাধে ব্যাংক কর্মকর্তা সুনীলের কাছে গিয়ে কমপ্লেন জানায়। তবে সুনীল মাত্র ২৭ টাকা ৫০ পয়সার জন্য কমপ্লেন নিতে রাজি হয় না। পাশের লোকজনও রাধের কমপ্লেন শুনে বিরক্ত হয়। সুনীল বলে আপনি একটি অ্যাপ্লিকেশন লিখে দিন। সাথে সাথে রাধে পকেট থেকে একটি অ্যাপ্লিকেশন বের করে সুনীলকে দেয়। এটা দেখে সুনীল অবাক হয়ে যায়। সে রাধেকে বলে আমি এটা উপরে পাঠাবো, আপনি 3 দিন পর ব্যাংকে এসে একবার খোঁজ নেবেন। রাধে ছেলেকে স্কুলে রেখে তার কাজে এসেছে। ট্রেনে আমরা পুনমকে দেখতে পাই। সে নিয়মিত এই ট্রেনে যাতায়াত করে। পুনম অবাক দৃষ্টিতে রাধের দিকে তাকিয়ে আছে। সিন পাস্টে যায়। পুনমকে বিয়ের জন্য 3টি ছেলের ছবি দেখানো হয়, যার মধ্যে রাধের ছবিও ছিল। পুনম রাধের ছবিটি হাতে নিলেই তার ভাবি বলে ছেলেটির নাম রাধে, সে সিএ নিয়ে পড়াশোনা করছে। পুনম রাধেকে পছন্দ করে ফেলে। এজন্য পুনমের বাসা থেকে বিয়ের প্রস্তাব পাঠানো হয়। তবে মজার ব্যাপার হলো পুনম গণিতে কম মার্ক পাওয়ায় রাধে পুনমকে রিজেক্ট করে দেয়। সিন প্রেজেন্টে আসে। রাধে কাজ শেষে বাসায় ফেরার সময় দেখতে পায় টেনে একটি ফাইল পড়ে আছে। রাধে ফাইলটি রেল অফিসে জমা দিতে যায়। সে কুন্ডুকে বলে ম্যাডাম এই ফাইলটি কেউ ফেলে গিয়েছে, আপনি এটা অফিসে জমা করুন। কুন্ডু বলে স্যার সন্ধ্যা 7টার পর অফিস বন্ধ হয়ে যায়। তাই রাধে ফাইলটি নিয়ে বাসায় আসে। বাসায় ফিরে রাধে মানুর জন্য দুধ গরম করে টেবিলে রাখে। আর মানু বল দিয়ে খেলছিল। হঠাৎ বল লেগে দুধের কাপটি ফাইলের উপরে পড়ে যায়। রাধে এসে মানুকে বকে ফাইলটি পরিষ্কার করতে শুরু করে। ফাইল খুলতেই সে ডু ব্যাংকের একটি অ্যাকাউন্টের স্টেটমেন্ট দেখতে পায়। রাধে দ্রুত অ্যাকাউন্টের আয় ব্যয়ের হিসাব নিকাশ শুরু করে। হিসেব শেষে দেখতে পায় এই অ্যাকাউন্টটি থেকেও 14 টাকা 25 পয়সা কেটে নেওয়া হয়েছে। পরদিন সকালে রাধে আবারও ব্যাংকে আসে। শ্যাম এসে রাধেকে ক্রেডিট কার্ড নিতে বলে। রাধে এবার তাকে সাফ জানিয়ে দেয় সে তার কাছ থেকে ক্রেডিট কার্ড নেবে না। একটু পর রাধে সুনীলের কাছে জানতে চায় তার অ্যাকাউন্টের প্রবলেম সলভ হচ্ছে না কেন। সুনীল বলে আপনার লেটার আমি উপরে পাঠিয়েছি, এটা না আসা পর্যন্ত আমি আপনাকে সাহায্য করতে পারছি না। তবে রাধে অ্যাকাউন্টের হিসাব না নিয়ে যেতে রাজি হয় না। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। ম্যানেজার দৌড়ে এসে তাদেরকে থামায়। সে রাধের কাছে সব শুনে বলে স্যার মাফ করবেন, আমি দ্রুত আপনার সমস্যার সমাধান করে দেব। রাধে প্রতিদিনের মতো কাজে আসে। হঠাৎ তার নজর পড়ে পুনমের দিকে। সে মনে মনে পুনমকে পছন্দ করতে শুরু করেছে। রাধে পুনমের কাছেই যাবে, ঠিক সেই সময় ট্রেন থেমে যায় আর রাধে গিয়ে এক ফুলওয়ালার সাথে ধাক্কা খায়।
সে রেগে বলতে শুরু করে, এখানে চেন কে টানলো? পাশ থেকে এক মহিলা বলে, প্রতিদিন ট্রেন এখানে ব্রেক হয়। একটু পর পুনম ট্রেন থেকে নেমে যায়। রাধে পুনমকে বলে, ম্যাডাম এদিক দিয়ে যাবেন না, এটা ইলিগাল। এদিকে ট্রেনটি যেতে শুরু করে। বেচারা রাধে ট্রেন থেকে নেমে ফেসে গিয়েছে। ট্রেন থেকে কমলা বিক্রি করা মহিলাটি রাধেকে একটি কমলা দিয়ে বলে, স্যার আপনি ওই দিন একটা কমলা কম নিয়েছিলেন, 10টা কমলা নিলে একটা ফ্রি। রাধে পুনমের সাথে বেশ ভালো সময় কাটায়। ফিরে যাওয়ার সময় সে পুনমের কাছ থেকে 100 টাকা চায়, কারণ তার ব্যাগ আর ফোন ট্রেনে ছাড়া পড়েছে। পুনম রাধেকে টাকা দেয়। রাধে পুনমের কাছে তার ফোন নাম্বার চায়। পুনম জানতে চায় ফোন নাম্বারের কি দরকার। রাধে বলে, টাকাটা আমি আপনার ফোনে পাঠিয়ে দেব। এর ফলে পুনম তাকে ফোন নাম্বার দিয়ে দেয়। এরপর থেকে তারা নিয়মিত দেখা করে। আস্তে আস্তে তাদের ভেতরে খুব ভালো একটা কেমিস্ট্রি গড়ে ওঠে। কয়েকদিন পর রাধে কাজ শেষে বাসায় ফেরার সময় তার সহকর্মী রয় তাকে একটি ফাইল দিয়ে বলে, ভাই এই হিসাবগুলো আমাকে একটু সলভ করে দে। রয়ের জোড়াজুড়িতে রাধে এতে রাজি হয়। সে বাসায় ফিরে ফাইল নিয়ে বসে আর একে একে সব সলভ করে। পরদিন রাধে রয়কে বলে, আপনার সেভিং অ্যাকাউন্টে ঠিকমতো ইন্টারেস্ট পাঠানো হচ্ছে না। আমি হিসাব করে দেখলাম আপনার অ্যাকাউন্টে 125 টাকা 50 পয়সা কম এসেছে। আমার মতো আপনিও ব্যাংকের এগেনস্টে কমপ্লেন করুন। অন্যদিকে ডু ব্যাংকের একটি প্রোগ্রাম চলছে। ব্যাংকের মালিক মেহতা জানায়, আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট সংখ্যা 4 কোটি ছাড়িয়েছে। নতুন বছর থেকে ডু ব্যাংক সবার ইন্টারেস্ট বাড়িয়ে দেবে। পরদিন রাধেকে ব্যাংকের ম্যানেজার ফোন করে দ্রুত ব্যাংকে আসতে বলে। রাধে ব্যাংকে গিয়ে অবাক হয়ে যায়, কারণ ব্যাংক অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে। ম্যানেজার রাধেকে একটি টিভি উপহার দিয়ে বলে, স্যার ব্যাংকের ভুলের কারণে আমরা দুঃখিত। আপনার অ্যাকাউন্টে 27 টাকা 50 পয়সা চলে গিয়েছে। ব্যাংকে রয়কেও দেখা যায়, সেও একটি টিভি উপহার পেয়েছে। তবে রাধের ব্যাপারটা পছন্দ হয় না। একটু পর রাধে অফিসের স্টাফদের সাথে লাঞ্চ করতে আসে। রয় বলে, আজকে আমি 125 টাকার বদলে 25,000 টাকার টিভি পেয়েছি। সবাই এই বিষয়টি নিয়ে অনেক খুশি। রাধে বলে, রয় সাহেব ফ্রিতে আমরা কিছুই পাই না। রয় বলে, ব্যাংক আমার কাছ থেকে কিছুই নেয়নি, বরং আমি টিভি পেয়েছি। রাধে বলে, ওরা কয়েক কোটি মানুষের কাছ থেকে টাকা নিয়েছে। এরপর রাধে সবাইকে হিসাব বোঝাতে শুরু করে। ক্যালকুলেশন করে সে দেখায়, ব্যাংক যদি বছরে 120 টাকা কাটে, তাহলে 10 বছরে তা 1200 টাকা হবে। যদি 2 কোটি অ্যাকাউন্ট থেকে 1200 টাকা কেটে নেওয়া হয়, তাহলে টোটাল টাকার পরিমাণ হয় 2400 কোটি টাকা। এসব শুনে কুণ্ডু বলে, মাত্র 10-15 টাকা কোনো ব্যাপার না। রাধে বলে, এটা অনেক বড় ব্যাপার। এর ফলে দেশের ইকোনমিতে ঘাটতি দেখা যায়। এই টাকাগুলোর উপরে কোনো ট্যাক্স বসানো হয় না। শেষমেশ এই টাকাগুলো দেশের বাইরে চলে যায়। এর ফলে আমাদের টাকার মানও কমে যায়। সবাই রাধের কথা শুনে হাসতে শুরু করে। রাধে মন খারাপ করে সেখান থেকে চলে যায়। একদিন রাতে রাধে একটি বারে শ্যামের সাথে দেখা করে। রাধে শ্যামের কাছ থেকে 50,000 টাকার বিনিময়ে কয়েক হাজার কাস্টমারের ব্যাংক স্টেটমেন্ট কালেক্ট করে। এরপর সেই স্টেটমেন্টগুলো তার শিক্ষার্থীদের মধ্যে ভাগ করে দেয়। সে সবাইকে নিয়ে অ্যাকাউন্টগুলোর ইন্টারেস্ট হিসাব করতে শুরু করে। কয়েকদিন পর পুলিশ অফিসার মোহন মেহতার কাছে আসে। সে মেহতাকে জানায়, একজন কমপ্লেন করেছে আপনার ব্যাংক থেকে 22,40,000 টাকা স্ক্যাম হয়েছে। আমি কমপ্লেন না নেওয়ায় সে হাইকোর্টে কমপ্লেন করেছে। ম্যানেজার বলে, রাধে নামের এক লোক এই কাজ করেছে, তাকে আমরা টিভি উপহার দিয়েছি। স্যার আমার মনে হয় লোকটি পাগল। এসব শুনে মেহতা বলে, সে পাগল নয়, আপনার ব্রাঞ্চের হিসাব দ্রুত ঠিক করুন। এরপর মেহতা মোহনকে বলে, আপনি অনেক ভালো কাজ করেছেন, তবে ব্যাপারটি মিডিয়া থেকে একটু দূরে রাখবেন। এরপর মেহতা মোহনকে একটি আনলিমিটেড ক্রেডিট কার্ড দেয়। এতে মোহন অনেক খুশি হয়ে যায়। এর কিছুক্ষণ পর মোহন রাধেকে ফোন করে থানায় আসতে বলে। রাধে থানায় আসে। মোহন রাধেকে বলে, ইনকোয়ারির জন্য আপনাকে ডাকা হয়েছে, কিন্তু এই কমপ্লেন যদি মিথ্যা হয় তাহলে আমরা আপনার বিরুদ্ধে অ্যাকশন নেব। এরপর রাধেকে ইনকোয়ারির জন্য পাঠানো হয়। থানার সব অফিসাররা রাধের সাথে খারাপ ব্যবহার করতে শুরু করে, কারণ অলরেডি মেহতা সবাইকে কিনে নিয়েছে। রাধে এসব বুঝতে পেরে আশাহত হয়ে যায়। তখন পুলিশ স্টেশনে পুনম আসে। রাধে পুনমকে দেখে অনেক অবাক হয়ে যায়, কারণ সে জানতো না পুনম একজন পুলিশ অফিসার। পুনম রাধেকে নিয়ে নিজের ক্যাবিনে বসে আর রাধেকে বলে, যদিও আমরা একে অপরের পরিচিত, তারপরেও এই কেসটি আমার কাছে আসায় আপনাকেও আমার মতো প্রফেশনালিজম মেনটেন করতে হবে। এরপর রাধে পুনমকে সব খুলে বলে, কিন্তু পুনম রাধেকে বলে, সে ব্যাংকের এতগুলি স্টেটমেন্ট কিভাবে পেল। রাধে পুনমের এই প্রশ্ন শুনে অবাক হয়ে যায়। সে কোনো উত্তর দেয় না। পুনম তাকে জানিয়ে দেয়, তার প্রশ্নের উত্তর না দিতে পারলে সেই কেসের ইনভেস্টিগেশন করবে না। এটা শুনে রাধে পুনমকে বলে, আপনি যদি অ্যাকাউন্টগুলো চেক করেন তাহলেই প্রবলেম বুঝে যাবেন। এরপর আমরা মেহতাকে দেখতে পাই। সে জানতে পেরেছে শ্যাম স্টেটমেন্টগুলো চুরি করে রাধেকে দিয়েছিল, তাই সে লোকজন দিয়ে শ্যামকে তুলে এনেছে। মেহতা তাকে মেরে ফেলতে বলে। ঠিক সেই সময় দয়াল আসে। দয়াল এসব দেখে মেহতাকে বলে, যদি সে তাকে মেরে ফেলে তাহলে এগুলো নিউজে চলে আসবে আর অনেক প্রবলেম হবে। এর ফলে মেহতা শ্যামকে ছেড়ে দিতে বলে। দয়াল মেহতাকে বলে, তুমি চিন্তা করো না, আমি এমন ব্যবস্থা করব রাধে নিজেই পিছু হটবে। দয়াল একজন মন্ত্রী, মূলত সেও ব্যাংক স্ক্যামের সাথে সরাসরি জড়িত।
এরপর আমরা রাধেকে দেখতে পাই, সে তার ছেলেকে নিয়ে একটি পার্কে ঘুরতে এসেছে। পার্কে রাধের সাথে শ্যামের দেখা হয়। শ্যাম তাকে বলে, তুমি তোমার আর নিজের ছেলের খেয়াল রেখো। রাধে বুঝে যায় তার অনেক বিপদ আসতে চলেছে। অন্যদিকে ডু ব্যাংকের ম্যানেজার স্টেটমেন্টগুলো বদলে পুলিশের কাছে জমা দিতে এসেছে, যাতে পুলিশের মনে হয় আসলে রাধেই ফ্রড। ব্যাংক স্টেটমেন্টগুলো দেখে পুনম রাধেকে বলে, ব্যাংকের দেওয়া স্টেটমেন্টগুলো একদম সঠিক, অ্যাকাউন্ট থেকে কোনো টাকাই কাটা হয়নি। এটা শুনে রাধে বুঝে যায় স্টেটমেন্টগুলোর সাথেও স্ক্যাম করা হয়েছে। রাধে পুনমকে বলে, ব্যাংকে যাদের অ্যাকাউন্ট রয়েছে তাদের কাছ থেকে অরিজিনাল স্টেটমেন্টগুলো কালেক্ট করুন, তাহলেই বুঝতে পারবেন ব্যাংক স্ক্যাম করেছে কিনা। পুনম রাধের কথা মতো অনেক কাস্টমারকে ফোন করে স্টেটমেন্ট চায়, আর কয়েকদিন পর সে অরিজিনাল স্টেটমেন্টগুলোও পেয়ে যায়। পুনম স্টেটমেন্টগুলো চেক করে রাধেকে বলে, সব স্টেটমেন্ট ঠিক আছে, আমার মনে হয় আপনার কোথাও ভুল হচ্ছে। এসব শুনে রাধে অনেক রেগে যায় আর পুনমকে বলে, আপনি অঙ্কে অনেক কাঁচা। পুনম রাধেকে বলে, 15 বছর আগে আপনি এই কথা বলেই আমাকে রিজেক্ট করে দিয়েছিলেন, আপনার এত অহংকার কিসের। এটা শুনে রাধে বুঝতে পারে পুনমকে রিজেক্ট করায় সে এখন তার বদলা নিচ্ছে। অবশেষে কেসটি আদালতে পাঠানো হয়। জজ রাধের আনা অভিযোগটি মিথ্যা ঘোষণা করে আর তাকে একদিনের জন্য জেলে পাঠায়। রাধেকে যখন জেলে পাঠানোর জন্য গাড়িতে তোলা হচ্ছিল, তখন রাধে দেখতে পায় মেহতা তার জন্য অপেক্ষা করছে। মেহতা রাধেকে বলে, তুমি শুধু শুধু এই মামলায় জড়িয়েছ, আমি অ্যাকাউন্টগুলো থেকে মাত্র কয়েক টাকা সরিয়েছি, এতে কারো কোনো ফারাক পড়ে না। যদি আমি এই টাকা না সরাতাম তাহলে তারা এই টাকা দিয়ে কী বা করতো। মেহতা আরও বলে, তুমি এসব থেকে দূরে থাকো, আর কালকে জেল থেকে বের হলে আমি তোমাকে আরও বড় একটি টিভি গিফট করব। এদিকে পুনমকে দেখা যায় সে রাধের এই অবস্থা দেখে অনেক কষ্ট পাচ্ছে। পুনম তদন্ত করে জানতে পেরেছিল রাধের আনা অভিযোগটি সত্য। পুনম যখন এই তদন্তের কথা তার সিনিয়রকে জানায়, তখন তার সিনিয়র তাকে বলে, এসব কথা সে যদি বাইরে বলে তাহলে তার প্রবলেম হবে। এই কারণে পুনম রাধের কোনো হেল্প করতে পারেনি, যার ফলে পুনমের অনেক গিল্টি ফিল হচ্ছিল। পুনম রাধেকে অনেকবার কল করে, কিন্তু রাধে পুনমের ফোন ধরে না। এদিকে রাধে আর কোনো উপায় না পেয়ে স্টেটমেন্টগুলো আরবিআইয়ের কাছে পাঠায়। পরদিন আরবিআই থেকে মেহতার কাছে ফোন আসে আর তার কাছে জবাবদিহিতা চাওয়া হয়। এতে মেহতা অনেক রেগে যায়। সে সোজা দয়ালের কাছে আসে। দয়াল মেহতাকে বলে, আমি রাধেকে আমার মতো করে হ্যান্ডেল করব, তুমি চিন্তা করো না। এর পরের সিনে দেখা যায় রাধে বাসায় কাজ করছিল। হঠাৎ সেখানে মিউনিসিপ্যালের লোকজন এসে তার বাড়ি ভাঙতে শুরু করে। এরপর সে যখন মিউনিসিপ্যালের লোকজনদের আটকায়, তখন তারা রাধেকে বলে, একদিন আগেই আপনাকে নোটিশ দেওয়া হয়েছিল, এই বাড়ি নিয়মনীতি না মেনেই তৈরি করা হয়েছে, তাই গভর্নমেন্টের আদেশে আমরা ভাঙতে এসেছি। ঠিক সেই সময় পুনম আসে। রাধে পুনমকে বলে, আমি বুঝতে পারছি আপনি বদলা নিতে চাচ্ছেন। পুনম বলে, আপনি আমাকে ভুল ভাবছেন। রাধে তার কথা না শুনেই বাসার ভেতরে যায়। পুনমের আদেশে মিউনিসিপ্যালের লোকজন চলে যায়। পরদিন রাধে মানুকে নিয়ে তার অফিসে আসে। অফিসের এক সিনিয়র কর্মকর্তা রাধেকে বলে, আপনার নামে রেলের টাকা চুরির অভিযোগ এসেছে। এসব শুনে রাধে বলে, স্যার আমি প্রতিটি পয়সার হিসাব কুন্ডু ম্যাডামকে দিয়েছি। অফিসার বলে, আপনাকে এটা প্রমাণ করতে হবে আপনি টাকা চুরি করেননি, আর প্রমাণ না হওয়া পর্যন্ত আপনি কাজ করতে পারবেন না। রাধে বুঝতে পারে এসব মেহতার কাজ, তাই সে চুপচাপ অফিস থেকে চলে যায়। রাতে মানুকে নিয়ে রাধে রাস্তার পাশে বসে আছে। হঠাৎ সেখানে মেহতা আসে। মেহতা মানুষ সামনেই রাধেকে অপমান করছিল। মেহতার এসব কাজ দেখে আশেপাশের মানুষ এসে জড়ো হয়। শেষমেশ মেহতা সেখান থেকে পালিয়ে যায়। সেখানে থাকা এক বৃদ্ধ লোক রাধেকে বলে, আমি সেদিন শপিং মলে আপনার হিসাব ভিডিও করেছিলাম। আমার ছেলে চার্টার্ড অ্যাকাউন্টিং নিয়ে পড়াশোনা করে, আমি তাকে ভিডিওটি দেখাই। পাশ থেকে ছেলেটি বলে, এই ব্যাংক সবার সাথে স্ক্যাম করছে, তাই আমাদের অ্যাকাউন্টটি বন্ধ করে দিয়েছি। এটা শুনে রাধে বলে, এটা তো খুব ভালো আইডিয়া। সবাই এসব শুনে সিদ্ধান্ত নেয় ডু ব্যাংক থেকে সবার অ্যাকাউন্ট বন্ধ করবে। পরদিন সবাই ডু ব্যাংকের অ্যাকাউন্ট বন্ধ করতে যায়। এই খবর পেয়ে মেহতার মাথা ঘুরে যায়। আস্তে আস্তে খবরটি পুরো দেশে ছড়িয়ে পড়ে, আর দেশের মানুষ ব্যাংকের অ্যাকাউন্ট তো ক্লোজ করেই, সাথে সাথে অনেক জায়গায় ব্যাংকের ব্রাঞ্চও ভেঙে ফেলছে। মেহতা এসব সহ্য করতে না পেরে দয়ালের কাছে আসে। দয়াল মেহতাকে বলে, টিভির দিকে তাকাও। মূলত পুনম লাইভে এসে স্ক্যাম রিপোর্টটি পাবলিশ করে দিচ্ছে। এটা দেখে মেহতা একদম থমকে যায়। দয়াল মেহতাকে বলে, পুলিশ, আরবিআই, সিবিআই সবাই তোমার পিছনে লেগেছে। মেহতা বলে, স্যার এখন কি করব বলুন। দয়াল বলে, কত টাকা আছে? মেহতা বলে, 2000 কোটি টাকা। এটা শুনে দয়াল বলে, 1500 কোটি টাকা আমাকে দিয়ে বাকিটা নিয়ে উড়ে যাও। মেহতার আর কিছু করার নেই, সেতে রাজি হয়ে যায়। রাতে মেহতা দয়ালকে তার টাকা বুঝিয়ে দেয়, আর পরদিন সকালে সে বাকি টাকাগুলো নিয়ে এয়ারপোর্টের দিকে যাচ্ছে। এদিকে রাধে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে আসে। মূলত তাকে ইনভেস্টিগেশনের জন্য ডাকা হয়েছে। রাধে অফিসে গিয়েই টেবিলের উপরে উঠে বসে। এটা দেখে এক ম্যাজিস্ট্রেট বলে, কি ব্যাপার, আপনি টেবিলের উপরে উঠলেন কেন? রাধে বলে, আপনাদের পুরো সিস্টেম আমার উপরে উঠে আছে, আর আমি একটু টেবিলের উপরে উঠতে পারবো না? এরপর সে একটা একটা করে স্টেটমেন্ট বের করে আর অ্যাকাউন্টের হিসাব বুঝিয়ে দেয়।
এবং শেষমেশ দেখা যায় তার অ্যাকাউন্টে 17 টাকা 50 পয়সা ব্যাংক থেকে কাটা হয়েছে। এদিকে মেহতা টাকা নিয়ে এয়ারপোর্টে পৌঁছে গিয়েছে। এয়ারপোর্টের কর্মচারীরা বিভিন্নভাবে মেহতাকে বাধা দেওয়ার চেষ্টা করে। একটু পর মেহতা প্লেনের টিকিট পেয়ে যায় আর তার ব্যাগগুলো চেকিংয়ে পাঠানো হয়। অন্যদিকে দয়াল মেহতার কাছ থেকে আনা টাকাগুলো হিসাব করছে, কারণ এসব ধান্দায় কেউ কাউকে বিশ্বাস করে না। মেহতা প্লেনে বসে প্লেন ছাড়ার অপেক্ষা করছে। হঠাৎ দুজন লোক এসে মেহতাকে বলে, আপনার ব্যাগে এসব কি? মেহতা ব্যাগের কথা শুনেই দ্রুত চেকিং কাউন্টারে যায়। একজন অফিসার ব্যাগ খুলতে বললে মেহতা দৌড়ে ব্যাগের কাছে যায়। ঠিক সেই সময় এক মেয়ে তাকে পা দিয়ে ব্যাগের উপরে ফেলে দেয়। মেহতা দেখতে পায় ব্যাগে টাকার বদলে গোবর রয়েছে। এটা দেখে মেহতার অবস্থা একদম খারাপ। এরপর এয়ারপোর্টের পুলিশ তাকে গ্রেপ্তার করে। একটু পর দয়াল মেহতাকে ফোন করে বলে, তুই আমাকে মাত্র 600 কোটি টাকা দিয়েছিস, আমি তোকে লন্ডন থেকে ধরে আনবো। মেহতা বলে, স্যার আমার সব টাকা চুরি হয়ে গিয়েছে, কিভাবে হলো আমি কিছুই বুঝতে পারছি না। এটা শুনে দয়াল থমকে যায়। মূলত এয়ারপোর্টে এসে মেহতা একটি টেডির সাথে ধাক্কা খেয়েছিল। ঠিক তখনই এয়ারপোর্টের কর্মচারীরা ব্যাগগুলো পরিবর্তন করে দেয়। এরপর তারা টাকাগুলো এয়ারপোর্টের ময়লার গাড়িতে করে একটি পরিত্যক্ত ফ্যাক্টরিতে পাঠায়। এদিকে দয়ালের বাসায় পুলিশ এসেছে। দয়াল সরাসরি টাকা নিয়ে ধরা পড়ে যায়। পুনম ও রাধে মিলে টাকাগুলো এভাবে সরানোর প্ল্যান করেছিল। রাধে শুধু ব্যাংক স্ক্যামই ধরেনি, এর সাথে সাথে সে টাকাগুলো উদ্ধার করেছে। সাধারণ জনগণ টাকাগুলো দেখে অনেক খুশি হয়। একটু পর আরবিআইয়ের হেড এসে টাকাগুলো নিয়ে যায়। এর সাথে সাথেই মুভিটি শেষ হয়। তো মুভিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তী কী মুভি দেখতে চান সেটাও জানাতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।